আপনি তো ৭৭ বেশি চলে গেছে। ৭৭ টা আসার কথা না এখানে। এখানে বড়জোর আসতে পারে ৮২ আনছেন, ৭৯ আনতে পারেন, আপনি ৮৫ আনেন। কিন্তু যখন পিছন থেকে চলে যান, তখনই মনে হয় এখানে কিছুটা স্বজনপ্রীতি হয়ে যাচ্ছে। যখন বলা হলো, তর্ক-বিতর্ক হলো, শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হলো, তখনই বুঝা গেছে যে প্রশাসনের নেতৃত্বটা ঠিক নাই। দুর্বল। এই যে দুর্বলতা এখানে এসে গেছে কিন্তু। উচিত ছিল যারা প্রতিবাদ করেছে, সবাইকে রেড লিস্টেড করে দেওয়া। মেক দেম ওএসডি। সব ওএসডি করে দেন। সীমাবদ্ধতা আছে আমরা বলব, যেটা আলোকিত বলব। বিশ্ব সংস্থার আবেদন আছে। তার মতন লোক একটা দেশের প্রায় চিফ অফ স্টাফ হইছে, আমাদের গর্ব, তারও গর্ব। বুঝতেও আপনাকে যে চেয়ারটায় বসে চেয়ারটা কিন্তু রাজনীতি চেয়ার। চেয়ারটা কিন্তু রাজনীতির চেয়ার। এবং এই চেয়ারের আশেপাশে যারা আছে সবাই কিন্তু রাজনীতির যারা দল আছে, সৎ লোক খুঁজতেছেন তো। এখন সৎ লোক যদি আনেন, নিরপেক্ষ আনেন, এই ধরেন আব্দুল আল মজুমদার কথা আমি বলি। হুম। মজুমদার ছিলেন কে? উনি পিএডিসির অ্যাক্টর ছিলেন। যখন পিএডিসিতে ছিলেন, দীর্ঘ সময় ছিলেন, তিনি রেকর্ড সৃষ্টি করেছেন কিন্তু। তার সততা, দক্ষতা এরকম পর্যায়ে ছিল, রিটায়ারমেন্টে যখন যান, দেখা গেল চাকরি রিটার্ন টাকা সেটাই আছে যেটা সততার অর্জন। এবং ব্যক্তি জীবনে সৎ, কর্মজীবনে সৎ, পারিবারিক জীবনে সৎ। ইনি বাদ পড়লেন কেন? তাকেও কাজে লাগান। আমি বলছি যখন আপনি হাত দিয়েছেন, একটা গ্রুপ দিয়েছেন আনেন, যে গ্রুপ যোগ্যতা, দলীয় কর্ম থাকবেন না কেন। সেই ক্ষেত্রে কবির আসতে আনতে পারেন, আব্দুল মজুদকে আনতে পারেন। আইনাতে ওই সময় বসা, যেমন পিএসসির কথা বললেন, পিএটিসির কথা বললেন। এই সমস্ত জায়গায় কিন্তু এখন তাদের এমন দরকার। ইভেন দেখেন, পুলিশ প্রশাসনে করে আসছে। সারদা পুলিশ একাডেমি, পুলিশ স্টাফ কলেজ নিয়ে আসেন, অনেক লোক আছে। নজিবুর রহমান এডিশনাল ডিআইজি ছিল, সারদাতে মানে ছিল। এরকম অনেক লোকও তো আছে যে নিরপেক্ষ, যারা কোনো দলের সাথে কোনোভাবেই এমন সম্পৃক্ত সমস্ত না। স্টার আছে, যে সমস্ত স্টার আসলে পুলিশ প্রশাসন বুঝবে যে আমার উপর একজন ভালো অভিভাবক আছে। এবং সেটা হুম, কিন্তু হুম। করা হচ্ছে কি হইছে? হচ্ছে না। এখন প্রশ্ন উঠতেছে, উনি এই গ্রুপ, এই গ্রুপ। আমি বলি এদিকে তাকাবেন না। কে আপনি তাকান যোগ্যতা, দক্ষতা, সততা আছে কিনা। সেই গ্রুপে কিচ্ছু আসে যায় না কিন্তু। যোগ্যতা, দক্ষতা থাকলে প্রশাসন দাঁড়ায় যাবে। আমি যদি মনে করি গ্রুপের লোক আনবো, অযোগ্য লোক, তাহলে প্রশাসন থেমে যাবে কিন্তু। এখন আজকে দেখেন কি বলেছে। এই যে নাহিদ যে কথা বলল, যে আমি সহযোগিতা পাচ্ছি, অসহযোগিতা পাচ্ছি। স্থবির হয়ে গেছে। আশা করি ঠিক হয়ে যাবে। অর্থাৎ এগুলি কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রিত হচ্ছে। প্রত্যেকটা হচ্ছে, অনেকটা প্রকাশ পাচ্ছে, পাচ্ছে না। এই যে ভাবটা কি? ভাবটা হলো সংকোচ কেটে ওঠেনি। এর মধ্যে দেখেন, এটা হলো অর্জনের কথা বলছেন আপনি। তো এই অর্জনের ভিতরে আমি বলব, আমরা অর্জনের পথে আছি। গতিটা হচ্ছে যেরকম আচ্ছা করে সেরকম না। তো এই গতিটা কিন্তু বাড়াতে হবে। বাড়াতে হলে কি করতে হবে? আরো কিছু যোগ্য দক্ষ লোক আনতে হবে। সেটা পিছন থেকে আনার অসুবিধা নেই। আপনি তো ৭৭ বেশি চলে গেছে। ৭৭ টা আসার কথা না এখানে। এখানে বড়জোর আসতে পারে ৮২ আনছেন, ৭৯ আনতে পারেন, আপনি ৮৫ আনেন। কিন্তু যখন পিছন থেকে চলে যান, তখনই মনে হয় এখানে কিছুটা স্বজনপ্রীতি হয়ে যাচ্ছে। দরকার ছিল না হুম। তো। অত পিছন থেকে এনে প্রশাসনটা কি চালাবেন আপনি? এখানে তো মনে করতে হবে গ্যাপ আছে কিন্তু। একটা বেশি গ্যাপ হয়ে গেলে সেই কর্মকর্তা কিন্তু বিভিন্ন কারণে বুঝতে পারবেন না কিন্তু। এটা জেনারেশন গ্যাপ আছে, চিন্তার গ্যাপ আছে। সুতরাং আমি সরকারকে বলব, বিশেষ করে আলিমা মজুমদার সাহেব, আপনি তো প্রশাসনের দায়িত্বে আপনি আছেন। আপনাকে চিন্তা করতে হবে মেধা কারা? যেই দল যে গ্রুপই হোক, কে কি বলল কিচ্ছু আসে যায় না। আপনি কাজ করে যান একইভাবে, যে মেধাগুলো এনে সংযুক্ত করে আগে প্রশাসনটাকে আলোকিত কিন্তু করেন। উনি কি আওয়ামী লীগের সুবিধাবাদী হয়ে উনি কি আসলেও কাজ করতে পারবে? আওয়ামী লীগের বাইরে এসে আমি একটা জনগণের জন্য কথা কাজ করতে পারবে? মনে করেন উনি আসলো না। একজন তো আনবেন। আনেন, কাকে হুম, আনবেন? যাকে আনবেন সেটা আওয়ামী লীগের হবে না বিএনপির হবে। যাকে আপনি হুম। আনবেন। কারণ এই যেতে পারবেন না তো এবারে। আপনি কেমনে যাবেন? আলিমা মজুমদার সম্ভবত ৭৯ সালের বেশ। যতদূর মনে হয় আরকি। তো ৭৯ বেস হলে বেশি দূরে নেই কিন্তু। এখন কাকে আপনি আনবেন? এখন উনি তো চাবেন উনার পছন্দের লোক আনতে। আমাদের দেখতে হবে উনি যাকে আনেন তার ট্র্যাক রেকর্ডটা কি? উনি কি পারবেন কিনা? অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ গুলো তিনি মোকাবেলা করতে পারবেন কিনা? সেই দৃঢ়তা সাহস তার আছে কিনা? শুধু আনলেই তো হবে না। এখানে দেখতে হবে অনেকে কিন্তু বয়সের ভারে ভার হয়ে গেছে। উপদেষ্টা তোমার দেখেন। সেখানেও তো আছে অনেকে বয়স ৭০ এর উপরে অনেকে আছে। ৮০ এর উপরে কিন্তু ৩-৪ জন আছে এখানে। দরকার ছিল না তো। এগুলি বুঝতে হবে কি কারণে প্রশাসনটা কে সাজাইলো? এখানে হুম। ছাত্রদের চলতেছে, বৈষম্য আন্দোলন করছেন। এখানে তারা কি চিনে এদেরকে? অসম্ভব। যারা এসেছে চিনার কথা না তো। এখন তাদের উপর দিয়ে নাম দিয়ে যদি আপনি বসায় দেন, তারাও কিছু বলতে পারতেছে না। তারা বিশ্বাস করতেছে যে হবে। আমার যেটা মনে হচ্ছে প্রধান উপদেষ্টা প্রদেশের ডক্টর ইউনূস, উনি যেহেতু প্রশাসনের লোক না এবং রাজনীতির লোকও না।
উনি এনজিও প্রেক্ষাপটে আসছেন, উনি যেহেতু বিদেশে সাহায্য সহযোগিতা পেয়েছেন, ওটা সাজাইছেন। ওখানে কিন্তু প্রতিবাদ হয়নি। এখানে কিন্তু রাষ্ট্র মানে ক্ষমতায়, ক্ষমতা এটা অন্য জিনিস, সেটা আরেক জিনিস, যেটাতে উনি ছিলেন, যে সেক্টর না, গুলোতে উনি ছিলেন, এটার সাথে তো এটার কোনো তুলনা হয় না। না, এটা বিরাট মিলবে না ব্যাপার। বলে, এটা মিলবে না বলছি, এটা মিলবে না বলেই এখন হুম। তার কিন্তু এখানে বিভ্রান্তর সুযোগ আছে। তারে যা বুঝাবে সে তাই বুঝবে কিন্তু। কারণ সে তো এই জগতের লোক না। এই হুম। ক্ষেত্রে দেখতে হবে, তাকেও ইভেন বুঝতে হবে। রাজনীতির লোকও না উনি। না, রাখবে না। এখন তাকেও কিন্তু চিন্তা করতে হবে যে প্রত্যেকটা বিষয়ে তাকে হাত দিতে হবে গভীরভাবে। এইজন্য এখন আলিমা মজুমদার যদি বলে, "স্যার এই লিস্ট এই।" তাকে কিন্তু উনি সেকেন্ড চেক করতে হবে। এখানে গোয়েন্দা বাহিনী আছে, এনএসআই আছে, ডিজিডিএফআই আছে। আপনি যে সরকারের যে এজেন্সি গুলো আছে এখানে, বিশেষ করে ইতি আপনার ই- সরি, ইতিমধ্যে তো ওনাকে দিয়ে একটা নাম ভুল পড়ানোই হয়েছে। সেটা তো ওনাকে আমি দেওয়া হয়েছে নাম ভুল। এটাকে আমি বেশি পছন্দ করি। সরফরাজের জায়গায় আপনি যেটি পড়েন না কেন, দুই একটা টুকটাক ভুলকে এত বড় করে দেখতেছেন কেন? বাট এত চেকের পরে কিভাবে, মানে যারা লিখে দিয়েছেন তার মানে অনেক ঠিক করা তারপরে তো হয়েছে। দেখি চেক হয়েছে। হ্যাঁ, আমি বলি, ওই চাঁদে যখন ভারতের একটা কি রকেট পাঠালো, তার নিয়ম ছিল যেখান থেকে ল্যান্ডিং করবে, সেখানে একেবারে একটা সেকেন্ডে যদি ভুল হয়, ভুল হয়ে যাবে। হয়ে গেছে তো। হুম। একটা ভুল, ছোটখাটো ভুল হয়েছে কিন্তু। অনেকে ভুল ব্যাখ্যা দিছে। কিন্তু যারা বলতেছিল সার্জেন ব্যাখ্যা দিচ্ছিল, তারা জানে না সরফরাজ নামে যে স্বরাষ্ট্রমন্ত্রী সচিব ছিল। উনি তো উনি তো কিছু পরিচিত ফিগার। মানে যার নাম এসেছে তার ব্যাখ্যাটাই এসেছে, যার নাম এই তো আসেনি তার ব্যাখ্যাটা আসেনি। এটা সেকেন্ড চেক করা উচিত ছিল। তা আমি মনে হুম। করি ভুল ভ্রান্তি যাই হোক না কেন, এখন যেহেতু আমরা চাচ্ছি সরকার আগায় যাক, এই আগায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা নিন্দা করব না, আমরা সমালোচনা করব গঠনমূলক, ওই সমালোচনা করব যা গতিটাকে আগায় দিতে পারে। না, আমি আপনাকে একটা কথা বলি শুনেন। এই সরকারের একটা বাধা আছে কিন্তু, লিমিটেশন আছে। লিমিটেশনটা যে বললাম, এমন একটা সরকারের পতন হয়েছে যিনি ২২টি বছর প্রশাসন তৈরি করেছে। অর্থাৎ পিয়ন থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি উপরে যত উপরে যাবেন না কেন, সেখানে তার লোক। কি প্রশাসন, কি সামরিক বাহিনী বলেন, আনসার বলেন, বিডিবি বলেন, যেখানে যাবে। এখন এরা প্রশাসনে ঘেরে বসেছে তো। হঠাৎ করে তো এদেরকে মাথা কেটে দিতে পারবেন না। তাদের ওএসডি করতে পারেন। না, মাথা কিন্তু কাটলো না, কিন্তু এদেরকে নিয়েই কাজ করলো, কিন্তু কাজটা কতটুকু ভালো হবে, ধরুন এটা এদেরকে নির্ভর, নিয়েই কাজ করলো। আপনার সাথে একমত, নির্ভর করতেছে এখন এরা কি ষড়যন্ত্র করবে না কাজ করবে? কিছু একটা ষড়যন্ত্র কর, কিছু লোক তো ষড়যন্ত্র করবেই। কারণ তাহলে এটা কি মানা, সেখানে আমরা শেখ হাসিনার কথাই আমরা মানে ধরে নিতে পারি যে উনি এরকম কোনো কিছু হচ্ছে যে উনি চট করে আমি চলে আসতে পারবে, নাকি আপনার কাছে, সজীব ওয়াজিদ জয়ের কথা আমরা ধরবো যে ওনার মাথার সমস্যা হয়েছে, মানসিকভাবে অসুস্থ? না, কোন সজীবন শোনেন, আমি একটা কথা বলি, এটা এই পুষ্পর আসতেছে। হুম। প্রশাসনে যারা এখন আছে, আপনাকে এখন বিশ্বাস করতে হবে, এখানে ১ম কাজ যেটা করতে হবে আপনার, প্রত্যেকটা সচিব নিয়োগ যে করতেছেন আপনি। আগে দেখতে হবে সচিবগুলির দৃঢ়তা আছে কিনা, গভীরতা আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনালিটি আছে কিনা, সেই দীক্ষা আছে কিনা। আপনি সব হাত দেন উপরের দিকে। সচিব হাত দেন, ডাইরেক্টর জেনারেল যারা আছে তারা, বিভিন্ন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা থাকে দেখেন। এই সমস্ত জায়গায় যদি আপনি ওই লোক দিতে পারেন, ষড়যন্ত্র কমে যাবে কিন্তু। ষড়যন্ত্র তো আপনি আমি কমাতে পারব না। এটা কমাবে কে? নেতৃত্ব। যখন আমরা দেখলাম সচিবের ওইখানে গেছে ডিসি লিস্ট। ডিসি চিন্তা করেন। ডিসি কারা হবে কি না হবে এটা তাদের ব্যাপার নেই। এটা মামা হুম। বাড়ির আবদার আমরা বানান। ডিসি কিন্তু ফিট লিস্টে হয় কিন্তু। এই ফিট লিস্টের কিন্তু ক্যাটেগরি আছে কিন্তু। যখন বলা হলো, তর্ক বিতর্ক হলো, শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হলো, তখনই বোঝা গেছে যে প্রশাসন নেতৃত্বটা ঠিক নাই। দুর্বল। এই যে দুর্বলতা এখানে এসে গেছে কিন্তু। উচিত ছিল যারা প্রতিবাদ করেছে সবাইকে রেড লিস্টে করে দেওয়া। মেক দেম ওএসডি। সব ওএসডি করে দেন। ওইটা প্রয়োজন। এরা যদি ডিসি হয়ে যায়, যারা প্রতিবাদ করতেছে পদের জন্য, তারা ভালো করবে না। তারা সবসময় চিন্তা করবে আমি আই এম দ্য বেস্ট। এগুলি লক্ষ্য এগুলি কিন্তু এগুলি শৃঙ্খলা। এই শৃঙ্খলা ভঙ্গ করছে তারা। এরপরও দিতে হয়েছে আপনাকে। কেন দিলেন? আপনি মনে করতেছেন না দিলে আমার ব্যালেন্স থাকবে না। এই যে ব্যালেন্স কনসেপ্টটা ঢুকে গেছে মাথার মধ্যে। আলিমা মজুমদার সাহেব কিন্তু মূলত একটা ব্যালেন্সিং পজিশন আছে। কেন আছেন? বাস্তবতা। কিন্তু এই ব্যালেন্সিং করতে যেয়ে কিন্তু এটাও তাকে বুঝতে হবে। তিনি হচ্ছেন একজন জাদ্রেল সচিব ছিলেন তিনি। এবং তিনি ভালো লিখতেন, ভালো বলতেন। আমি তাকে একটু আন্ডারমাইন করব না। উনি কিন্তু তার সমস্ত যোগ্যতা দেওয়ার পরেও তাকে ভাবতে হবে যে এমন একটা চেয়ারে তিনি বসেছেন অতীতের মতন। অতীতে ত্যাগ থেকে আওয়ামী ছিল। এমন একটা চেয়ারে বসেছেন যেখানে একটা সমন্বয় সাধন করতে হবে, প্লাস নতুন যারা বঞ্চিত তাদেরকে প্রোভাইড করতে হবে। ৩ টা চ্যালেঞ্জ। একটা হচ্ছে প্রশাসন সাজানো, ২ নম্বর নতুনদেরকে আবার সুযোগ করে দেওয়া, যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আবার নিয়ে আসা। এতগুলি চ্যালেঞ্জ কিন্তু এই শর্ট টাইমের মধ্যে আশা করতে পারেন না। বাস্তবতা হচ্ছে এই যে ভিতরের সংকটটা কিন্তু বেশ জটিল।
তো আশা করা যাচ্ছে এটা আস্তে, আস্তে দূরীভূত হয়ে যাবে। আমিও মনে করি একটু সময় দেন ঠিক হয়ে যাবে। তবে আলী ইমাম মজুমদার সাহেব বলব আমি, আপনি যেহেতু প্রশাসন দেখতেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার এইসব ব্যাপারে যেহেতু তার বাস্তব অভিজ্ঞতা নাই এবং তিনি শোনেন যে যত বড় পণ্ডিত হয় তিনি কিন্তু তার ভাববাদী হয়। তিনি জগৎ সংসার নিয়ে চিন্তা করেন না কিন্তু। একজন নোবেল পুরস্কার বিজয়ী কিন্তু অনেক বড় মাত্রার লোক। তার পক্ষে কিন্তু টুকটাক জিনিস দেখা সম্ভব। মনটা বড় থাকে তার। এই মন বড় দিয়ে কিন্তু প্রশাসন চলবে না। এখানে কিন্তু না, দৃষ্টি সৃষ্টি সেটা অন্য বিষয়। সেটা তো আরেকটা চ্যাপ্টার। মন বড় আর না ছোট। হুম, আমি বলছি তাকে বুঝাতে হবে। তার শুনেন এখানে তাকে একটা জিনিস মানতে হবে আপনাদের সবাইকে। যেহেতু চেয়ারটা তিনি বসে গেছেন, এখন তার সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে হবে কিন্তু। তার সীমাবদ্ধতা আছে। যদি তার সীমাবদ্ধতা আছে আমরা বলব, যেটা আলোকিত বলব। বিশ্ব সংসার করার আবেদন আছে। তার মতন লোক একটা দেশের প্রায় চিফ আউট হয়েছে। আমাদের গর্ব, তারও গর্ব। বুঝতে হবে আপনাকে যে চেয়ারটায় বসে চেয়ারটা কিন্তু রাজনীতি চেয়ার। চেয়ারটা কিন্তু রাজনীতির চেয়ার। এবং এই চেয়ারের আশেপাশে যারা আছে সবাই কিন্তু রাজনীতি যারা দল তার টাকা হবে কিন্তু এই শক্তিগুলো ভারসাম্যতা রেখে চালানো মোর চ্যালেঞ্জিং দেন এনি প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ। এবং সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ধীর স্থির লোক হয়তো পারবে, কিন্তু মুখ্য চরিত্র কালিয়ান সাহেব উনাকে আরো চিন্তা করতে হবে। কোনোভাবেই বিসিএস 82 পিসে যেতে পারবেন না আপনি। পিসিএস হুম। আইনেন না। আপনি 82 পিস থাকেন, 85 এ থাকেন, ওটা ভালো ভাববেন। জি।